তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো এর আগের দিন তোমাদের আমি ইতিহাস সাজেশন দিয়ে দিয়েছি। আজকে আমরা পলিটিক্যাল সায়েন্সের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের অনেকেই হয়তো মনে করতে পারো যে আমি এখনও পর্যন্ত সোয়েটার কেন পরে আছি। অ্যাকচুয়ালি সেই সরস্বতী পুজো থেকে আমার কাশি হয়েছে, শরীর খারাপ হচ্ছে, এখনও পর্যন্ত ঠিকই হচ্ছে না, এত ওষুধ খাচ্ছি তবু। তো যাই হোক, ঠান্ডা গরম হচ্ছে, এই জন্য হয়তো ওয়েদার চেঞ্জে ঠিক হতে চাইছে না। আজকেও শরীরটা একদম ভালো নেই, জ্বর লাগছে। কিন্তু দেখলাম তোমাদের পরীক্ষা একদমই বেশি দেরি নেই, তাই আজকে আমাকে ভিডিও করতেই হতো, কারণ এরপর করলে হয়তো দেরি হয়ে যাবে। তো যাই হোক, সেসব বাদ দাও, শরীর আমার ঠিক হয়ে যাবে। যাই হোক, দেখো আজকে পল সায়েন্সের যে সাজেশনগুলো নিয়ে আলোচনা করবো সেগুলি ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু তৈরি করে রেখো। অ্যাকচুয়ালি তোমাদের অনেক তৈরি হয়ে আছে, যেহেতু আমি শেষ মুহূর্তে সাজেশন দিচ্ছি সেহেতু অনেক কোয়েশ্চেনই দেখবে তোমাদের করাই আছে। এবং যদি কোনো কোয়েশ্চেন নতুন বলে মনে হয় তাহলে কিন্তু একটু করে নিও, কারণ এখনও তোমাদের কাছে কিন্তু একটু সময় আছে। তাই যটা দিন সময় আছে একটু প্লিজ পড়াশোনাটা করো, ঠিক আছে? কারণ এই সময় পড়লেও তোমরা কিন্তু ভালো মার্কসই ক্যারি করবে। এবং শর্ট কোয়েশ্চেনের জন্য বলছি, ভালো করে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোকে কিন্তু প্র্যাকটিস করো। এবং তার সাথে তোমাদের টেস্ট পেপার বা অন্য কেউ যদি কোনো প্রশ্ন বিচিত্র ফলো করেছো সেক্ষেত্রে সেখান থেকেও কিন্তু করতে পারো, ঠিক আছে? তো চলো আজকের সাজেশনগুলি দেখে নেওয়া যাক। তো দেখো, তোমরা সকলেই জানো যে তোমাদের সব অধ্যায় থেকে কিন্তু বড় প্রশ্ন আসবে না, ঠিক আছে? তো প্রথমে আমরা প্রথম অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলি দেখব। প্রথম প্রশ্ন কি? আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। আজ একটু আস্তে আস্তে বলছি, ঠিক আছে? একটু ধৈর্য ধরে প্লিজ শোনো। কিন্তু প্রতিটা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, ভালো করে একটু শুনবে ব্যাপারটা, ঠিক আছে? শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে, কারণ কিছু ইম্পর্টেন্ট কথা মাঝে বলার থাকে, সেগুলি আমি মাঝে বলি। দেখো, পরের প্রশ্ন হলো বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। এই তিনটে প্রথমে ভালোভাবে করবে, তারপর যদি সময় থাকে তাহলে এই কোয়েশ্চেনটা একটু দেখে রাখবে। তবে যেগুলিকে প্রথমে দেওয়া হয়েছে সেগুলি কিন্তু পরপর করে যাবে, ঠিক আছে? এবং সময় থাকলে এটা দেখে রাখবে যে বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়, প্রকৃতি বা ধারণা। এটা যাদের সময় থাকবে তারা কিন্তু দেখবে, ঠিক আছে? এরপরের অধ্যায় হলো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তিনটে। প্রথমে হলো মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো, অর্থাৎ কার্ল মার্কসের। পরের হলো কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব এবং দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্ব। দেখো, ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটাও কিন্তু 8 নম্বরের মতো করে রাখবে এবং দ্বন্দ্বমূলকটাও কিন্তু 8 নম্বরের মতো করে রাখবে, ঠিক আছে? কারণ যে কোনো একটা তুলে কিন্তু প্রশ্ন দিতেই পারে। পরের হলো গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। পরের হলো ষষ্ঠ অধ্যায়। দেখো, আমার মনে হয় যে ষষ্ঠ অধ্যায় থেকে এই বছরে প্রশ্ন দেবে, তার কারণ আগের বছর ষষ্ঠ অধ্যায় থেকে কিন্তু কোনো রকম প্রশ্ন আসেনি, ঠিক আছে? তো ষষ্ঠ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয়, কাম্যও নয়। মন্তব্যটির যথার্থতা বিচার করো। পরের প্রশ্ন, এককক্ষ ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেনগুলো, ঠিক আছে? এবং কারো কাছে যদি সময় থাকে সেক্ষেত্রে সে বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো এবং বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা আলোচনা করো। দেখো, যেগুলি কি পরে দেওয়া হয়েছে সেগুলি কিন্তু পরের জন্য রাখবে। প্রথমে যেগুলি সাজেশন হিসেবে দেওয়া হয়েছে সেগুলিকে আগে করবে এবং যেগুলি আমি পরে দিয়েছি সেগুলি সময় থাকলে কিন্তু শেষে করবে, ঠিক আছে? এরপরে হলো সপ্তম অধ্যায় থেকে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এবং তৃতীয় প্রশ্ন, জরুরি ক্ষমতা বলতে কি বোঝো? ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতার বিবরণ দাও। আমার পার্সোনালি মনে হয়েছে এই প্রশ্নটা এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভালো করে কিন্তু তৈরি করবে। পরপর 3টে কোয়েশ্চেন করা হয়ে যাওয়ার পর
রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটা দেখে রাখবে। এটা আমি জোর দিয়ে বলছি এই চ্যাপ্টারটা, কারণ রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটা দিতেও পারে। যদি কোয়েশ্চেন একটু কঠিন বা হার্ড করে সেক্ষেত্রে কিন্তু এই কোয়েশ্চেনগুলো দিতে পারে, ঠিক আছে। দেখো পরের কি, কেন্দ্রীয় মন্ত্রিসভার গঠন এবং মন্ত্রিসভার ক্ষমতা ও কার্যাবলী। ওই একই প্রশ্নই তোমাদের ঘুরিয়ে দিতে পারে যে ভারতের ক্যাবিনেটের প্রধান কার্যাবলী, ঠিক আছে। দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। এরপরে হলো অষ্টম অধ্যায় থেকে। দেখো অষ্টম অধ্যায় থেকে তোমাদের প্রথম সাজেশন দেওয়া হয়েছে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী। বা তোমাদের প্রশ্নটা ভালো করে শুনবে, কিন্তু লোকসভার অধ্যক্ষকেই কিন্তু লোকসভার স্পিকার বলা হয়, তাই স্পিকার বলেও কিন্তু প্রশ্নটা আসতে পারে। পরের কি, ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। বা তোমাদের ওই প্রশ্নটা দিতে পারে যে রাজ্যসভা ও লোকসভার সাংবিধানিক সম্পর্ক, ঠিক আছে। দুটো প্রশ্ন কিন্তু একই। পরের হলো পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা, এবং যদি সময় থাকে সেক্ষেত্রে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতিটা কিন্তু দেখে রাখবে, ঠিক আছে। এবং এরপরে নবম অধ্যায়ের কোয়েশ্চেনগুলো কিন্তু অবশ্যই করবে। তো নবম অধ্যায় থেকে তোমাদের প্রথম প্রশ্ন, হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর হলো ভারতের লোক আদালতের গঠন, কার্যাবলী ও উদ্দেশ্য। এবং 3 নম্বর হলো পেটা আদালত কাকে বলে, এর বৈশিষ্ট্য, ক্ষমতা ও কার্যাবলী। 3টে কোয়েশ্চেনই কিন্তু খুব সহজ, সকলেই কিন্তু ভালোভাবে কিন্তু করে রাখবে, ঠিক আছে। এবং যতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে ভালো করে কিন্তু যাদের করা আছে রিভিশন দাও, এবং যারা নতুন করবে বলে তোমার মনে হয় না, যাই হোক যেগুলি করা নেই একটু দেখে নিও, ঠিক আছে। এবং সময় থাকলে যে বাকি কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে সেগুলোকে রিডিংটা কিন্তু একটু পড়ে যেও। বাই চান্স যদি কঠিন কোয়েশ্চেন করলেও সেক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেনগুলি দিতে পারে। এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবং সকলে ভালো থেকো, সাবধানে থেকো। এই সময় শরীরটা সকলের একটু খারাপ হচ্ছে, তাই সকলকে বলছি সাবধানে একটু থেকো, ঠিক আছে। চলো বাই।